বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার কলেজের শিক্ষক মণ্ডলীকে জানাই আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। বরাবর মতো বিবিএ সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন বাংলাদেশে নতুন একটা অধ্যায় নিয়ে আমি আবির্ভাব হয়েছি এবং বরাবর মতো তোমরা যদি আমার ক্লাসগুলো সঠিকভাবে লক্ষ্য করো তাহলে ইনশাল্লাহ অঙ্কটা ভালো মতো শিখতে পারবো। তো আজকে আমি করব হলো ব্যবসা পেশাখাতে আয়। ব্যবসা পেশাখাতে আয় অঙ্কটা করতে গেলে স্টুডেন্টদের সব থেকে বড় যে সমস্যাটা হয়, বইয়ের মধ্যে এটার সঠিকভাবে রুলস বা নিয়মগুলো না লেখা থাকার কারণে অঙ্কটা করতে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো আমি প্রথমেই আজকে এটার রুল সম্পর্কে ভালো মতো ধারণা দিব, ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা অঙ্ক করব। তো এটা রুলগুলো আলোচনা করতে গেলে বা টেবিলগুলো আলোচনা করতে গেলে প্রথমে এটা টেবিলকে আমি দুইটা ভাগে ভাগ করব এবং সে অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। তো ব্যবসা পেশাখাতে আয় ধারা 1984 সালে 28 ধারা অনুসারে করা হয়। একজন ব্যক্তি ব্যবসা পেশাখাতে কী পরিমাণে আয় করে এবং এই আয়গুলো থেকে তার ব্যয়গুলো বাদ দেওয়ার পর নির যে আয়টা থাকে সেই আয়ের উপরে সরকারকে কি ট্যাক্স দিতে হয় সেগুলোর উপরে আমরা আসলে আলোচনা করব। তো একজন ব্যক্তি ব্যবসা এক মালিকানা করতে পারে, অংশীদারি করতে পারে বা কোম্পানি বিভিন্নভাবে করতে পারে। তো সে এই ব্যবসা হতে কী পরিমাণে আয় করলো এবং সে আয়গুলো হতে এই ব্যবসা পরিচালনা করে কী পরিমাণে ব্যয় করলো, এইগুলো বাদ দেওয়ার পর নিট আয়গুলো থেকে আমাদের সরকারকে ট্যাক্স দিতে হয়। তো আসো আমরা প্রথমে এটা ছক সম্পর্কে ধারণা নিব। তো আজকে তারিখ হলো 5/10/2020। ট্যাক্সেশন ইন বাংলাদেশ। তো বরাবর মতো আমরা বললাম যে ছকটা সম্পর্কে ধারণা নিব। করদাতা, আমরা লিখি আয় বর্ষ, দেন লিখি হলো কর বর্ষ, দেন আমরা লিখব ব্যবসায় ও পেশাখাতে আয়। বরাবর মধ্যে আমরা এখানে লিখবো আয়ের খাত ও বিবরণ। এখানে লিখবো টাকা। দেন এখানে আমরা লিখবো ব্যবসা ও পেশাখাতে আয়। ব্যবসা ও পেশাখাতে আয় ধারা বললাম হলো 28। তো এখানে আমরা লিখবো হলো প্রথমে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দিতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা বরাবরই জানি যে বের হয় হলো মোট লাভ। এখন এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকতে পারে, যেহেতু ধরলাম যে এটা একটা অংশীদারি ব্যবসা, থাকতে পারে অংশীদারদের বেতন বা কমিশন, থাকতে পারে তাদের মূলধনের সুদ থাকতে পারে, দেন যদি তারা ঋণ নেয় থাকতে পারে ঋণের সুদ,
পারে প্রশাসনিক ব্যয়, মেরামত ব্যয়, থাকতে পারে অপচয় সমূহ, দেন থাকতে পারে ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ থাকতে পারে। দেন আমরা বলতে পারি যে সহজ কথায় যাবতীয় মুনাফা জাতীয় খরচ, অর্থাৎ যে মুনাফা জাতীয় খরচগুলো থাকে সেগুলোই আমাদের এখানে বলতে সহজ খরচ। তো এইগুলো আয় থেকে এই পরিচালন ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটাকে আমরা বলবো হলো নিট মুনাফা। দেন এইখানে যদি কখনো থাকে গত বছরের লোকসান পূরণ, গত বছরে লোকসান যদি থাকে সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে এখানে যে টাকাটা পাবো সেটাকে আমরা বলবো হলো ব্যবসা ও পেশাগত আয়। ব্যবসা ও পেশাগত আয়। তো এটা আমরা প্রথম একটা টেবিল সম্পর্কে লিখলাম। তা আমি আগে বলছি যে এটা টেবিলটা বইয়ের মধ্যে সঠিকভাবে নাই বিধায় টেবিলটা আমি গুছিয়ে লিখছি, এবং এই টেবিলটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো আসলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তো আমরা লিখলাম কি করদাতা আয় বর্ষ কর বর্ষ, আমরা আয় বর্ষ কর বর্ষ সম্পর্কে আগে আলোচনা করেছি, এবং ব্যবসা পেশাগত ধারা হলো 28, বিক্রয় মূল্য থেকে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে ব্যয় হয় মোট লাভ। দেন পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয়গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি অংশীদাররা থাকে তাদের বেতন, কমিশন, মূল্যায়ন, ঋণের সুদ, প্রশাসন খরচ, মেরামত ব্যয়, অপচয় সমূহ। আসলে এই একটা লাইন দিয়ে সব কিছু বোঝা যায়। যাবতীয় মুনাফা জাতীয় খরচ, যতটুকু মুনাফা জাতীয় খরচগুলো আছে সবই আমাদের এখানে লিপিবদ্ধ করা হবে। দেন এই আয় থেকে মোট লাভ থেকে এই ব্যয়গুলো বাদ দেওয়ার পর যেটা বের হবে তার নাম হলো মোট মুনাফা। আর যদি কখনো গত বছর লোকসান পূরণ থাকে সেটা আমরা যোগ করব, আর যদি কখনো গত বছরের লোকসান না হয়ে যদি মুনাফা হতো তাহলে সেটা আমরা যোগ করতাম। এটা আমি লিখে আর কি। তো এরকম ভাবে আমাদের টাকার পরিমাণ বের হয়। এটাই হলো আমাদের ব্যবসা পেশাগত আয়। এবং এটার আরো একটা ছক আছে, সেই ছকটা নিয়েও ইনশাআল্লাহ আমি আলোচনা করব। দুইটা ছক দিয়ে আমরা অঙ্ক করব। তো ঠিকভাবে আমরা পরবর্তী পর্যায়ে আমরা সেম ভাবে আমরা লিখি। এখানে আমরা লিখলাম করদাতা, তারপর আমরা লিখলাম আয় বর্ষ, সেম ভাবে আমরা লিখলাম কর বর্ষ। আমরা নির্ণয় করব হলো ব্যবসা ও পেশা খাতে আয়। পরবর্তী আমরা এখানে লিখে নেই আয়ের খাত ও বিবরণ। আয়ের খাত ও বিবরণ, এখানে লিখবো হলো টাকা এবং টাকা। তো আমরা আগেই জানি যে ব্যবসা ও
এ শাখাতে আয়, এটা ধারা হলো 28। তো আগেই বলছি আমরা এটা দুইটা ছক লিখবো। এই ছকটা এরকম ভাবে লিখবো, লাভ লোকসান অনুযায়ী নিট লাভ, এটা টাকার পরিমাণ সরাসরি অঙ্কে দেওয়া থাকবে। দেন এইখানে আমরা যোগ করব, যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহের মধ্যে থাকতে পারে মালিকের বেতন, থাকতে পারে ভাতা, থাকতে পারে কমিশন, সেটা এখানে লিখব। তারপর থাকতে পারে মূলধনের সুদ, সেই টাকাটাও আমরা এখানে লিখব। তারপর যত প্রকার সঞ্চিতি আছে, যে যে সঞ্চিতিগুলো আছে সব আমি একবারে লিখি। থাকতে পারে আয়কর সঞ্চিতি, দেন থাকতে পারে ঋণ সঞ্চিতি, থাকতে পারে দেনাদারের বার্তা সঞ্চিতি, তারপর থাকতে পারে অবচয় সঞ্চিতি, আরো থাকতে পারে সাধারণ সঞ্চিতি। অর্থাৎ যত প্রকার সঞ্চিতি আছে সবগুলো আমরা লিখব। এবং যত প্রকার দান আছে, কি কি দান থাকতে পারে, যেমন দান, অনুদান, থাকতে পারে গরিবকে সাহায্য প্রদান বা ভিখারিকে সাহায্য প্রদান, এটাই আমরা লিখি। তারপর থাকতে পারে আয়কর, দেন থাকতে পারে পৌর কর, তারপর থাকতে পারে জরিমানা ও শাস্তি, দেন থাকতে পারে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন সম্পর্কে ছোট্ট একটা কথা লিখে দেব, সহজ কথা, যা লিপিবদ্ধ হয়নি। লিপিবদ্ধ হলে সেটা আসবে না, লিপিবদ্ধ যদি না হয় সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপর থাকতে পারে সম্পদের বিক্রয়জনিত ক্ষতি, সম্পদের বিক্রয়জনিত ক্ষতি। তারপর থাকতে পারে আগুনে বিনষ্ট পণ্য, তারপর থাকতে পারে গারস্থ খরচ, তারপরে থাকতে পারে আইন খরচ, অন্যান্য মুনাফা জাতীয় খরচ, সহজ কথা কোনটা, যা লিপিবদ্ধ করা হয়নি। তারপর হতে পারে অন্যান্য মূলধন জাতীয় খরচ।
এই সবগুলো খরচ, অনুমোদনযোগ্য খরচ যোগ করার পরে যে টাকাটা আসবে, উপরে টাকার সাথে যোগ করলে এটাকে আমরা বলবো হলো ব্যবসা ও পেশা খাতে আয়। তো এখন আমরা ছকটা সম্পর্কে আবার একটু ধারণা নিই। আমি আগেই বলেছি যে এই অঙ্কটার ছক কিন্তু বইয়ের মধ্যে ঠিকমতো দেয়া নেই। তো আমি যেভাবে ছকটা সাজিয়েছি এটা যদি ঠিকমতো একটু বোঝা যায় তাহলে অঙ্কটা অনেক সহজে এবং ভালো মতো আমরা করতে পারবো। তো বরাবরের মতো আমরা এখানে লিখছি করদাতা, তারপরে লিখছি হলো আয় বর্ষ কর বর্ষ, দেন আমরা লিখছি ব্যবসা ও পেশা খাতে আয়, তারপরে আমরা লিখেছি ব্যবসা ও পেশা খাতে আয় ধারা হলো 28 এবং লাভ লোকসান অনুযায়ী নিট লাভ এটা আমাদের অঙ্কে দেয়াই থাকবে, খুব সহজে আমরা বুঝতে পারবো। অনুমোদনযোগ্য খরচ, এই অনুমোদনযোগ্য খরচ মানে কি, অর্থাৎ আমার ব্যবসা ও পেশা খাতে আয়টা অঙ্কটা করতে গেলে বা ব্যবসাটা পরিচালনা করতে গেলে যে যে ব্যয়গুলো আমাদের হয়ে থাকে সেগুলোকে আমরা বলি হলো অনুমোদনযোগ্য খরচ। এখন এই অনুমোদনযোগ্য খরচগুলোর মধ্যে কি কি খরচগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করি। মালিকের বেতন ভাতা ও কমিশন, অর্থাৎ একজন অংশীদার ব্যবসা যদি থাকে তার বেতন ভাতা ও কমিশন এখানে আসবে। তারপরে মূলধনের সুদ, আয়কর সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, অর্থাৎ যাবতীয় সঞ্চিতি। একটা আমি সঞ্চিতিগুলো একসাথে লিখেছি যাতে সহজে আমরা বুঝতে পারি। কি কি আছে? আয়কর সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, দেনাদারের বাড়তি সঞ্চিতি, অপচয় সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, সব রকমের সঞ্চিতিগুলোই আমাদের অনুমোদনযোগ্য খরচ। তারপরে আছে যত প্রকার দান আছে, যেমন দান, অনুদান, গরিবকে সাহায্য প্রদান, এই ধরনের ব্যয়গুলো আমাদের অনুমোদনযোগ্য খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে আছে আয়কর, পৌরকর এবং জরিমানা ও শাস্তি। এখানে সুন্দর একটা কথা আছে বিজ্ঞাপন বাবু, যে বিজ্ঞাপন থাকলেই হবে না, যেটা স্পষ্ট করে সমন্বয়ে বলা থাকবে যে যা লিপিবদ্ধ করা হয়নি, এরকম যদি কোনো বিজ্ঞাপন থাকে সেটা আমাদের অবশ্যই অন্তর্ভুক্ত হবে। আর যদি কোনো সম্পদের বিক্রয়জনিত কোনো ক্ষতি থাকে সেটাও আমাদের আসবে। আগ্রহনির্দিষ্ট কোনো দ্বারস্থ খরচ, আইন খরচ, অন্যান্য, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো মুনাফা জাতীয় খরচ লেখা থাকে যে লিপিবদ্ধ করা হয়নি, যে কোনো ধরনের মুনাফা জাতীয় খরচ লিপিবদ্ধ করা না হলেই আমাদের অনুমোদন খরচ হিসেবে গণ্য হবে। তারপর আছে অন্যান্য মুনাফা জাতীয় খরচ। এখন এই সবগুলো খরচ এই লাভ লোকসান যে নিট লাভ থেকে বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটাই আমরা পাবো হলো ব্যবসা ও পেশা খাতে আয়। তো দেখা যাচ্ছে যে অঙ্কটা, এই অঙ্কটা করতে গেলে আমাদের আসলে দুই ধরনের ছক সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আমরা কোন ছকটা ব্যবহার করব সেটা হলো প্রশ্ন। আমাদের আসলে অঙ্কটা দেখে বুঝতে হবে। যদি অঙ্কের মধ্যে কখনো বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রিতে বলবে, তখন আমাদের এই ছক অনুসারে করতে হবে। এবং অঙ্কের মধ্যে যদি কখনো লাভ লোকসান যে নিট লাভ থাকে তখন আমাদের এই ছক অনুসারে করতে হবে। এবং তোমরা যদি এই ছকটা সম্পর্কে ধারণা নিয়ে যদি অঙ্কটা শুরু করো, ইনশাআল্লাহ তোমরা অনায়াসে সবগুলো অঙ্কই করতে পারবে। আমি বারবার বলছি এক কথা, এই ছকটা অবশ্যই তোমরা লিখে রাখবে বাসায় খাতার মধ্যে এবং নোট করে রাখবে। এটা যদি তোমরা নোট করে রাখো, আশা রাখি ইনশাআল্লাহ এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজে আমরা করতে পারব। এখন এই অধ্যায় থেকে আমরা আসলে অঙ্ক করব। আজকে আর অঙ্ক করবো না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে অঙ্ক করব। তো এই অঙ্কটা করতে হলে তোমাদের অবশ্যই কাজটা করতে হবে, এই ছক সম্পর্কে বাসায় ভালো করে ধারণা রাখতে হবে এবং এই ছকটা বাসায় ভালো মতো তোমাদের কাজ হবে ছকটা ভালো মতো বাসায় পড়া, এবং তারপরে এই ছকটা সম্পর্কে আমরা আলোচনা করে আর একবার এবং পরবর্তী পর্যায়ে আমরা অঙ্ক শুরু করব। তো আগে আমি বলেছিলাম যে ব্যবসা ও পেশা খাতে আয় ধারা 28, একজন ব্যক্তি ব্যবসা করে যে যে টাকা আয় করে সেগুলোকে আমরা অনুমোদনযোগ্য খরচের মতো অন্তর্ভুক্ত করি। তাছাড়াও এটার মধ্যে আরও অন্যান্য অনেক অনুমোদনযোগ্য খরচ আছে যেটা আয়কর অধ্যাদেশ 30 ধারা অনুসারে করা হয়। সেই আয়কর অধ্যাদেশ 30 ধারা অনুসারে অনুমোদনযোগ্য খরচগুলোর মধ্যে আরও আছে অতীত লোকসান, আয়কর ও অধিকর, কুঋণ সঞ্চিতি, বার্তা সঞ্চিতি, বিদেশি টেকনিশিয়ান বেতন, প্রাথমিক খরচ, মূলধনী খরচ, করদাতা ব্যক্তিগত খরচ,
জাহাজ ডুবির ফলে লোকসান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, সম্ভাব্য দায়, শেয়ার অবহার অবলম্বন, কোম্পানি অবসান আইন খরচ, মূলধন হ্রাস বৃদ্ধির আইন খরচ, বন্ধক সংক্রান্ত আইন খরচ, ফটকা কারবার লোকসান, লগ্নিপত্র বিক্রয়িত ক্ষতি, আয়কর সংক্রান্ত আপিল খরচ, বিদেশি অংশীদারদের নিকট কারবারের প্রাপ্য করিল। তারপর আছে অফিস চলাকালীন অন্তর্ভুক্ত কর্তৃক তহবিল তসরুপ, মূলধনজাত সম্পত্তি বিক্রয়িত ক্ষতি, কলকব্জ যন্ত্র সংস্থা করবে। এই যে আমি খরচগুলো পড়লাম, এগুলো সবই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা আসলে বইটা পড়ার অভ্যাস থাকে না, এই কারণে তোমরা আসলে জানো না। সো বইটা থেকে তোমরা যদি একটু পড়ার চেষ্টা করো তাহলে দেখবে কি এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবা। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের অবশ্যই আরও কিছু বিষয়গুলো ধারণা নিতে হবে, যে সেই বিষয়গুলো কীরকম। সেই বিষয়গুলো হলো যে আয়কর অধ্যাদেশে 28 ধারা অনুসারে যে যদি ফটকা কারবার হতে কোনো খরচ থাকে সেটা আমাদের অঙ্কের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত হবে। এটা 1944 সাল থেকে ধার্য করা হয়েছে। এর আগে এটা আমাদের আয় হিসাবে, ব্যয় হিসাবে কখনো ধার্য করা হতো না। দেন পরবর্তী পর্যায়ে আমাদের ব্যবসায় পেশাগত আয় করার পরে এইখান থেকে আমাদের কর ধার্য বা কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করতে হয়। তো এটা আমরা অবশ্যই আলোচনা করব পরবর্তী পর্যায়ে। আলোচনা করব। এখন আমরা আসলে আয়কর অধ্যাদেশে 29 ধারা উল্লেখিত উপরোক্ত অনুমোদিত খরচ ছাড়া কতগুলো অনুমোদনযোগ্য খরচগুলো আছে যেগুলো সম্পর্কে আসলে আমার ধারণা দেওয়া দরকার, যেগুলো সম্পর্কে আমি আসলে একটু আগে আলোচনা করেছিলাম। যেমন বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন সম্পর্কে একটা কথা লেখা আছে। যেমন বিজ্ঞাপন সংক্রান্ত জাতীয় খরচ হলে সেটাকে আমরা মুনাফা জাতীয় খরচ হিসেবে আমরা ধার্য করব। আপ্যায়ন খরচ যদি হয় সেটা বিধি 65 ধারা অনুসারে সেটা আমাদের সেটাকে আপ্যায়ন খরচ হিসেবে ধরতে হবে। ব্যবসা পেশাগত খরচ হিসেবে আর একটা কথা লেখা আছে, যদি ব্যবসা পেশা খাতে প্রথম 10 লক্ষ টাকা মুনাফার উপর 4% খরচ ধরতে হবে, অবশিষ্ট টাকার উপরে 2% ধরতে হবে। এই রুলসগুলো অবশ্যই আমার জানা লাগবে। ওষুধ শিল্পের ক্ষেত্রে প্রথম 5 কোটি টাকার উপরে 2% এবং 5 কোটি থেকে 10 কোটি টাকার বিক্রয়ের জন্য 1% ধরা হয় এবং 10 কোটি টাকার উপরে হলে 0.50% ধরা হয়। খাদ্য, কসমেটিক, টয়লেট্রি শিল্পের জন্য প্রথম 5 কোটি টাকার জন্য 1% ধরা হয়। পরবর্তী 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকার মধ্যে 0.50 ধরা হয় এবং 10 কোটি টাকার ঊর্ধ্বে হলে 0.25% ধরা হয়। অন্যান্য কিছু খরচ আছে সেগুলোর উপরে প্রথম 5 কোটি টাকার উপর 0.5%। এই জিনিসগুলো তুমি অবশ্যই বই থেকে একটু পড়ে নিবা এবং তোমরা যদি বই থেকে এই জিনিসগুলো পড়ার অভ্যাস করো তাহলে দেখা যাবে যে এই অঙ্ক সম্পর্কে আরও ভালো ধারণা পাবে এবং অনেক সময় এইগুলো থেকে পরীক্ষা হলে প্রশ্নও আসে। তো তোমরা প্রশ্নগুলো আমি একদিন লিখে ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে লিখে দিব যে এই অধ্যায় থেকে কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বে আসবা। সেগুলো ইনশাল্লাহ পড়লে পরীক্ষা হলে প্রশ্ন অনেক সময় কমন করার সম্ভাবনা থাকে। এখন আমি এই দুটো টেবিল তোমাদের জন্য কাজ দিয়ে দিলাম, তোমরা বাসায় অবশ্যই টেবিলটা করবা। এখন তোমরা বিষয়টা হলো যে এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা এবং করে বাসায় বারবার প্র্যাকটিস করবা। আশা রাখি এই ক্লাসগুলো করে তোমরা অবশ্যই উপকৃত হবা এবং আমাদের কলেজ থেকে নিয়মিত অনলাইন ক্লাসের আয়োজন করা হচ্ছে। তোমরা অবশ্যই অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা এবং আমাদের কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলী খুব পরিশ্রম করে প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করতেছে বা লাইভ নিচ্ছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে আমাদের যে কলেজ বন্ধ থাকার কারণে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে ইনশাল্লাহ সেই ক্ষতি থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাবো। এবং বরাবরই একটা কথা বলি, বাইরে আমাদের কাজের প্রয়োজনে অবশ্যই চলাফেরা করতে হয়, তো আমরা অবশ্যই চলাফেরা করব, কাজের প্রয়োজনে যেতেই হবে। কিন্তু অবশ্যই সরকারের যে স্বাস্থ্যবিধি বা করোনা ভাইরাস কোভিড-19 যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করব এবং অবশ্যই মাস্ক পরেই আমরা বাইরে যাব, মাস্কবিহীন যাব না। এবং যদি সম্ভব হয় পকেটে ছোট্ট করে একটা স্যানিটাইজার রাখতে, যেটা বারবার আমরা হাতটা গার্গল করে হাতটা করব। এবং আশা রাখি ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা যেন আমিও সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।